ওদের কাছে গেলে ওরা বলে টিএসকে দিয়ে বলায় রাখে নিবন্ধনের কোনো কাজে আসলে না করে দিবা। কে আছেন 2 দিন আগেও একটা দলকে নিবন্ধন দিছে, 10 জন কর্মী নাই। আমরা এখানে অনশনে বসছি, আমাদের কষ্ট দিচ্ছে আজকে অর্ধ বছর ধরে কষ্ট দিচ্ছে আমাদেরকে, এখানে সহ্য করতে পারতেছে না, এই জন্য এখানে বসছি। তারা বলছে না কতটুকু ঘাটতি আছে, বললে সেই ঘাটতিটুকু পূরণ করায় দেই। নির্বাচন কমিশন আমাদের যতগুলো জেলা উপজেলা তথ্য দিতে বলেছে আমরা অতগুলো তথ্য দিয়েছি, এবং তদন্ত করার ক্ষেত্রে এমনটা তাদের ক্ষেত্রে হয়েছে তারা না গিয়ে অথবা অনেক সময় গভীর রাতে গিয়ে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ না করে চলে আসছে। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে এই নিবন্ধন আবেদনের ক্ষেত্রে। আমাদেরকে পরে বলছে তথ্য সংযোগ করেন, আমরা তথ্য সংযোগ করেছি, এরপরেও আজকে এই অবস্থায় আসিয়েছি, আমরা রিজেক্ট হলাম। আমরা এই নির্বাচন কমিশনের এই ধরনের ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আমরা দেখেছি। আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই। আমাদের কাছে মনে হয় যে নির্বাচন কমিশনে অনেকগুলা পক্ষের শক্তি এখানে জড়িত। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, সারা দেশ রীতিমতো তোলপাড় একটি ঘটনাকে কেন্দ্র করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঘটনাটি হচ্ছে আম জনতার দলকে নিবন্ধনের দাবিতে নির্বাচন কমিশনের সামনেই আমরণ অনশনে গিয়েছে দলটির সাধারণ সম্পাদক তারেক রহমান। তারেক রহমানকে আপনারা সকলেই কম বেশি চিনে থাকবেন, কারণ তিনি গণ অধিকার পরিষদের সদস্য সচিব ছিলেন, একসময় সাংগঠনিক সদস্য ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনীতি করে আসছে, রাজপথে লড়াকু সংগ্রামী যোদ্ধা যাকে বলা হয়, তার মধ্যে তারেক রহমানের নামটি অবশ্যই থাকবে আমি মনে করি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তারেক রহমানের নির্বাচন কমিশনের সামনে এই আমরণ অনশন করার কারণ হচ্ছে 2 দিন রাজনীতি করতে এসে অনেকেই দলের নিবন্ধন পেয়ে যাচ্ছে। ছোটোখাটো এমন অনেক দল রয়েছে যাদের নাম পর্যন্ত আমরা জানি না, এখনও পর্যন্ত শুনিনি, তাদের নিবন্ধনও হয়ে গেছে। কিন্তু এই যে তারেক রহমানের মতো ব্যক্তিরা, তারা কিন্তু সরব রয়েছে, রাজপথে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সে একটা পরিচিত মুখ, কিন্তু তার দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। তারেক রহমান তিনি ফেসবুকে উল্লেখ করেছেন যে 43 লাখ গ্রাহকের অর্থ লুট করে 1 মাস আগে এসে দল খুলে নিবন্ধন পেয়েছে ডেস্টিনি। এর আগে জাতীয় লীগকে নিবন্ধনের নাম ঘোষণা করেছিল ইসি, পরে সব ফাঁস হওয়ার পরে সেটি স্থগিত করা হয়। আমরা বছরের পর বছর রাজনীতি করি, কিন্তু রাজনীতি করার পরেও নিবন্ধিত হই না। আমার আমজনতা দলের নিবন্ধন নিশ্চিত করতে হবে। নিবন্ধন নিশ্চিত না করা পর্যন্ত নির্বাচন কমিশনের সামনে থেকে আমি উঠব না এই অনশন থেকে, এমনই হুঁশিয়ারি দিয়েছে তারেক রহমান। তারেক রহমান কি বলল আমরণ অনশনে গিয়ে আমরা সেটা শুনবো তার মুখ থেকে, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। বলেন। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, নির্বাচন কমিশনের সামনে আমাদের আমজনতা দলের নিবন্ধনের জন্য আমরা চেষ্টা করছিলাম অনেক দিন ধরে ঘুরছিলাম, যাচ্ছি আসছি, অনেক শর্ত পূরণ করেছি, কিন্তু আজকে আমাদেরকে রিফিউজ করেছে। তো আমাদের অনেক কষ্ট হচ্ছে যে এই নিবন্ধনের জন্য আমরা অনেক কষ্ট করছি, অনেক অর্থ ব্যয় করছি। আমরা পরিবারের সম্পদ গহনা সেগুলো পর্যন্ত আমাদের সহযোদ্ধারা অনেক সময় বন্ধক রেখে এই কাজটা কার্যক্রম আগায় নিচ্ছেন। আমাদের অফিসগুলো খুব ছোট দুর্বল অফিস, কিন্তু আমাদের সারা দেশে আমাদের সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী সদস্য সারা দেশে আছে। আমাদের 43টা জেলায় জেলা কমিটি আছে। এরপরেও আমরা একটা ধাক্কা খাইলাম। আমরা অনেকদিন ধরে কষ্ট করছি, এমন একটা সময় এসে আমাদের থামাই দিছে, সামনে ইলেকশন, কোর্টে গেলে আমরা এই সময়ের মধ্যে কোর্ট থেকে রায়ও পাওয়া সম্ভব না। হ্যাঁ, তো এগুলো আর কি আমরা আমাদের এই কারণে অনশনে বসছি। সবার কাছে দোয়া চাই, সবার কাছে ভালোবাসা চাই, এই আর কি। ধন্যবাদ সবাইকে। সবার সাথে একটু দেখো, কেউ আমার ভাইরা এখানে অনেক আমাদের সংগঠনে আছে, আমাদের এখানে আসছে, তাই না? ফেসবুকে দেখে আসছেন না সবাই? জি ভাই, আপনাকে রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারতেছেন না, এই জন্য দিতেছে না। গ্যাপটা কোথায়? আচ্ছা, বিষয় হলো আমাদের রিকোয়ারমেন্ট তো 100, তাই না? ধরেন আমার 80টা আছে,
আর 20টা হলেই হবে। রাজনৈতিক দল হিসেবে আমি কি করবো? 20টা পূরণ করার চেষ্টা করবো, অবশ্যই। তাই না? আমি কি এরকম করবো যে ফেলে রাখবো? করবো না। আমাদের যান প্রাণ দিয়ে সবগুলো পূরণ করার আমরা চেষ্টা করছি। হয়তো তাদের মনোভূত হয়নি, তারা যেভাবে চাইছে, যেরকম অফিস চাইছে আমরা ওইরকম অফিস দেখাতে পারি নাই। দুর্বল অফিস, টিনের ঘরের অফিস। আপনি তো আইসা ভাঙচুর করতে পারতেছেন না, মব করতে পারতেছেন না, মব না, আমরা জেন্টাল রিকোয়েস্ট করছি এখানে যে আমাদের এই বিষয়টা বিবেচনা করেন, আমাদের আর কষ্ট দেন না। আমরা সেই 22 সাল থেকে নিবন্ধনের জন্য কষ্ট করছি, এরপরে রিজেক্ট হওয়ার পরে আবার 25 সালে আমি তো আপনাকে আমার নিজের চোখে আপনাকে রাজপথে আমি 2018 সাল থেকে দেখতেছি। আমরা তো এখানে অতিথি না তো যে টাকা পয়সা আছে ঢেলে দিলাম, রাজনৈতিক দল বানাইলাম, এইরকম না। আমরা এই রাজনৈতিক প্রক্রিয়ার সাথে অনেকদিন ধরে সম্পৃক্ত, অনেক সময় অনেক প্রাসঙ্গিকতা আছে, আমাদের অনেক লড়াই আছে যেগুলো প্রাসঙ্গিক দেশের জন্য। আমরা চেষ্টা করছি। আমরা ওদের কাছে গেলে ওরা বলে পিএসকে দিয়ে বলায় রাখে নিবন্ধনের কোনো কাজে আসলে না করে দেবা। নির্বাচন কমিশন আমাদের সততার পরীক্ষা নিতে চায়, আমাদের সততা পরীক্ষা নিতে চায় এরা, যে আমরা কতটুকু আইন মানছি। তারা আইন মানে রোহিঙ্গাদেরকে এনআইডি কার্ড দিছে কেন দিছে? হারিস আনিসকে এনআইডি কার্ড বদলাই দিছে কে? এরা দিছে। 18 সালের নির্বাচন কে আয়োজন করছে? এরা করছে। 24 সালের নির্বাচন কে আয়োজন করছে? কে আয়োজন? 2 দিন আগেও একটা দলকে নিবন্ধন দিছে, 10 জন কর্মী নাই। আমাদের পরীক্ষা নিচ্ছে এরা, এটাই আর কি বিষয়। আমরা এখানে অনশনে বসছি, আমাদের কষ্ট দিচ্ছে। আজকে অর্ধ বছর ধরে কষ্ট দিচ্ছে আমাদেরকে, এখানে সহ্য করতে পারতেছে না, এই জন্য এখানে বসছি। তারা বলছে না কতটুকু ঘাটতি আছে, বললে সেই ঘাটতিটুকু পূরণ করাই দেই, তাই না? যে এটা নাই, ওইটা আমি নেই, আমার একটা অফিস কম পাইছে, সেই একটা অফিস আমি আরেকটা অফিস 2000 টাকা দিয়ে 5000 টাকা দিয়ে ভাড়া নেই, ওখানে আমার কর্মী আছে সারা বাংলাদেশে। আমাদের চেনে না, আমাদেরকে আপনারা চেনেন না। আমরা কি নতুন করে এখানে রাজনীতি করছি? টুকটুক করে 2 দিন পর বিভিন্ন দলকে নিবন্ধন দিচ্ছে, আমাদেরকে ঝুলায় রাখছে। ডক্টর ইউনূস স্যারকে 2টা বকা দিছি, এই আসিফ নাইদের বকা দিছি, সহ্য হয় নাই, এখানে আটকাই দিছে হয়তো আমাদেরকে, আমরা জানি না কি কারণে। কথা এখনই তো বলতে পারছি না কি কি ঘাটতি, জানাবো আপনাদেরকে, জানাবো করতে করতে সেই মার্চ মাস থেকে শুরু হয়েছে। ঘুরাচ্ছে, খালি ঘুরায় আমাদেরকে, খালি ঘুরায়। এখন নির্বাচনের আগে আসা আমাদেরকে বলে আপনারা কোর্টে যান। এখন কোর্টে গেলে কোর্ট শীতকালে বন্ধ থাকে, গ্রীষ্মকালে বন্ধ থাকে। এই কোর্টে থেকে একটা রায় বের করতে 2-3 বছর লাগে। আমরা নির্বাচন করবো কিভাবে? আমাদের একটা স্বপ্ন আছে না, এত কষ্ট করছি নির্বাচনে অংশ নেব, আমাদেরকে এখানে আসা হাইকোর্ট দেখাচ্ছে এগুলো। ওদের কাছে গেলে ওরা বলে পিএসকে দিয়ে বলায় রাখে নিবন্ধনের কোনো কাজে আসলে না করে দেবা, দেখা করা যাবে না, এই বলে। এটাই গত কয়েকদিন ধরে ঘুরতেছি, ঢুকতে পর্যন্ত দেয় না। আপনার নিরাপত্তার একটা বিষয় আছে। না আমি চাই আমি ভিতরে যাই, আর আপনারা হলো সবাইকে আটকে রাখেন বাহিরে, তারপরে সাংবাদিকরা ঢুকতে পারবে না। প্রথম দেখে গেছি, এরপর আরেক কিছু বলছি আটকে রাখেন। আপনারা অনেক আপনারা আমার অনশন করছেন এই জায়গায় গেটে, এখন রাত হয়ে যাচ্ছে, মশার কামড়ও লাগবে। গেটের 2 পাশে খোলা আছে, মানুষ যাওয়া আসি করছে। আপনার তো একটা নিরাপত্তা আছে। আমি ভাই মরণ থেকে ঘুরে আসছি, আমাকে আর কি নিরাপদে রাখবেন বলেন? মশা লাগতেছে না? মশা কয়েল দিয়ে দিয়েছি। ভাই একটু দেখেন, এখানে থাকবো, আপনি যতক্ষণ এখানে থাকবেন, আমাদের আবার নিরাপত্তার একটা ব্যবস্থা দেখেন। আপনারা চলে যান, আমাদের ব্যবস্থা করতে হবে। না, আপনাদের কেউ কিচ্ছু করবে না। ভালো মানে দাবি দেওয়া। আমি বড় সাবজেক্ট বলে দেবো যে আপনারা দুশ্চিন্তা করেন না, কেউ কাউকে চাপ দেবে না। না, চাপের বিষয় না। আপনার তো একটা নিরাপত্তার বিধান আছে, রাত্রি করে একা থাকবেন এখানে। নির্বাচন কমিশন ভবনের মতো আমি বিশ্বাস করি আমি একা থাকবো না, আমাকে আরো অনেক মানুষ আসবে, দেখতে আসবে। অনেক মানুষ আমাকে ঘৃণা করে, তারাও আমাকে ঘৃণা করতে আসবে, অনেক ভালোবাসে, তারাও আসবে ভালোবাসতে। ঠিক আছে, আপনারা দুশ্চিন্তা করেন, একা থাকবো না। আপনি খাওয়া দাওয়া কখন করছেন? হ্যাঁ, কখন খাওয়া দাওয়া করছেন? কখন? আপনি তো আমার ইন্টারভিউ নেওয়া শুরু করেন। না, ইন্টারভিউ না ভাই, আমার তো একটা আপনার প্রতি তো আমার একটা নিরাপত্তার দেখতে হবে। আমার একটা আছে, মানে গতকাল রাতে আমি বলতেছি যে আপনার আমার অনশন তো স্টার্ট করছেন বিকাল থেকে। আমি গতকাল রাতে ভাত খেয়েছি আমার পরিবারের সাথে। সকালবেলা আমি নিবন্ধনের কাজে খোঁজখবর নেওয়ার জন্যই বের হয়েছি, তারপরে কোথাও এখানে অফিসে ছিলেন আপনি? সারাদিনই ঘোরাঘুরি করেছি। নির্বাচন কমিশন আমাদের যতগুলো জেলা উপজেলা তথ্য দিতে বলেছে আমরা অতগুলো তথ্য দিয়েছি, এবং তদন্ত করার ক্ষেত্রে এমনটা তাদের ক্ষেত্রে হয়েছে, তারা না গিয়ে অথবা অনেক সময় গভীর রাতে গিয়ে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ না করে চলে আসছে। এমনও হয়েছে চিঠি দিয়েছে কিন্তু যায়নি আসলে। এমনও হয়েছে যেদিন তারা নেগেটিভ রিপোর্ট পাঠিয়েছে সেদিন আমাদেরকে জানিয়েছে যে আপনারা আসেন, আমাদেরকে আসতে বলে এদিকে নেগেটিভ রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে এই নিবন্ধন আবেদনের ক্ষেত্রে। আমাদেরকে পরে বলছে তথ্য সংযোগ করেন, আমরা তথ্য সংযোগ করেছি,
এরপরেও আজকে এই অবস্থায় আসিয়েছি, আমরা রিজেক্ট হলাম। এখানে 43 লক্ষ গ্রাহকের অর্থ চুরি করা ডেস্টিনি 1.5-2 মাস আগে দল খুলে এসে নিবন্ধন নিয়ে যাবে। আমরা বছরের পরে বছর রাজনীতি করব, তাহলে মানে টাকা থাকলে নিবন্ধন করা যাবে, রাজনীতি করা যাবে। জাতীয় লীগের নাম কারা সুপারিশ করেছে? শুধু বাদ দিলেই হবে? সুপারিশটা যে করলো, কেন করলো? সে তো ও জানতো না টয়লেটের পাশে ওর অফিস, ওর যে অস্তিত্ব নাই জানে না, সুপারিশ করছে কেন? শুধু বাদ দিলেই মাফ? তার শাস্তি প্রয়োজন আছে না? আমি এখানে এই বিষয়গুলোই ধাপে ধাপে তুলে ধরবো ইনশাল্লাহ, যে এখানে কি হচ্ছে আসলে। এখানে রাজনীতি করতে হলে বুর্জুয়া হতে হবে, টাকা লাগবে অনেক। যাদের টাকা কম তারা রাজনীতি করতে পারবে না। হইতে পারে অনেক কারণ, আমরা বোঝার চেষ্টা করছি। তারা আমাদের তো কথা বলে না, মুখে গেলে মুখে খিল দিয়ে রাখে, বলবে না। গেলে পিএস দিয়ে বলে নিবন্ধন বিষয়ে কোনো কথা বলবে না, নিজ থেকে না কইরা দেয়। কারণটা কি তো আগেও জানার চেষ্টা করছি, এখনও চেষ্টা করছি। বলছে যে তদন্তে নাকি পায় না, বিভিন্ন কিছু বলে। আমরা বলছি এখন ভিডিও কল দেন আমার অফিসে, আমরাও দেখি পাইলো না কেন, কি ক্ষেত্রে পাইলো না, এটা তো দেখতে হবে। রাজনীতি তো করতে আসছি, অফিস না থাকলে, কার্যক্রম না থাকলে বসি কোথায় আমরা, তাই না? আমরা দাবি জানাচ্ছি, আমরা শুধু আমাদের নিবন্ধনের দাবি জানাই না। যারা জাতীয় লীগের নিবন্ধন দিছে, ডেস্টিনির মতো প্রতারক, ডেস্টিনি 43 লক্ষ গ্রাহকের কাছ থেকে যদি 1 টাকা করে নেয়, 43 লক্ষ টাকা, ওরা হাজার কোটি টাকা প্রতারণা করছে। ওদের টাকার সক্ষমতার কাছে আমাদের সক্ষমতা বিবেচনা করলে হবে? ওরা টাকা দিয়ে পাইছে নাকি সোনা রূপা কি দিয়ে পাইছে এটা ওরা ভালো জানে। আমরা আমাদের নিবন্ধন চাই। আমরা অনেক কষ্ট করছি দেশের জন্য, আমরা রাজনীতিটা করতে চাই, দেশের জন্য রাজনীতিটা করতে চাই। আমি এখানে আছি, আমরা তো অনেক কষ্ট করছি, অনেক ঝুঁকি নিয়েছি, জীবনের ঝুঁকি নিয়ে, এবং দেশের জন্যই তো রাজনীতিটা করছি, এই ঝুঁকিগুলো নিয়েছি। তো যদি রাজনীতি করার স্পেস না রাখে, রাজনীতি তো আমাদের পরিচয়, পেশা, এটাই রাজনীতি করি, ছোটোখাটো ব্যবসা করি, তার পাশাপাশি রাজনীতি করি। তো সে রাজনীতির যদি স্বীকৃতি না থাকে, নিবন্ধিত যদি না হই, তাহলে আমাদের গন্তব্য কোথায়? তাহলে তো এই জন্যই আমরা আছি, দেখি কতক্ষণ আমাদের দম আছে, বসে থাকি ততক্ষণ। আমরা এই নির্বাচন কমিশনের এই ধরনের ব্যক্তি সর্বস্ব স্বেচ্ছাচারী সিদ্ধান্ত আমরা দেখেছি। আমরা শুরু থেকেই বলেছি যে নির্বাচন কমিশন আসলে নীতিমালা নেই। এবার তারা কোন নীতিমালার আন্ডারে শাপলা কলি এখন অন্তর্ভুক্ত করেছে, এটা কি স্পষ্ট করেছে তারা? বা কোন নীতিমালার কারণে তারা শাপলাকে অন্তর্ভুক্ত করবে না, এটা কি তারা বলেছে? বলে নাই। কোন নীতিমালার কারণে তারা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বরাদ্দকৃত মার্কাগুলো দিয়েছে, সেটা কি তারা স্পষ্ট করেছে? সেটাও করে নাই। তার মানে এই নির্বাচন কমিশনের এই যে মার্কা সংযুক্তিকরণ বা নাকরণ যে বিষয়টি, এই বিষয়টি গোড়ামি বা এই বিষয়টি নিয়ে একটা স্বেচ্ছাচারী যে বিষয়, যেটাই বলেন না কেন আপনারা, যেই ভাষায় বলেন না কেন, মধ্যযুগীয়ভাবে এই বিষয়গুলোকে ডিল করছে আসলে নির্বাচন কমিশন। আমাদের কাছে মনে হয় যে নির্বাচন কমিশনে অনেকগুলা পক্ষের শক্তি এখানে জড়িত। কেউ হচ্ছে এখানে, আপনারা জানেন যে নির্বাচন কমিশনটা আসলে যে গঠিত হয়েছে, এটা নীতিমালা কিছু। 5ই আগস্টের পরে আপনারা প্রশ্ন তোলেন সাংবাদিকরা যে আপনারা কোন প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠন করলেন। এই নির্বাচন কমিশনে তো গঠন করা হয়েছে, বিএনপি বলেছে আমাদের পক্ষ থেকে একজন, জামাত বলেছে আমাদের পক্ষ থেকে একজন, আর্মি থেকে ওখানে একজনকে দেওয়া হয়েছে। তার মানে এটাকে ভাগাভাগি করে নিছে, মানে কেকের মতো, বার্থডে কেক যেভাবে ভাগাভাগি করা হয়, নির্বাচন কমিশনকে ভাগাভাগি করে যার মতো করে এখানে স্টেক দিয়েছে। তো যারা বিএনপিপন্থী নির্বাচন কমিশনার আছে তারা বিএনপিকে পারপাস সার্ভ করে, যারা জামাত ইসলামীপন্থী নির্বাচন কমিশনার আছে তারা জামাতের পারপাস সার্ভ করে, যারা আর্মিপন্থী এখানে নির্বাচন কমিশনার আছে সে আর্মির পারপাস সার্ভ করে। এখানে আবার আওয়ামী লীগের অসংখ্য চাকরিজীবী রয়েছে, তাদের বিষয়ে কি নির্বাচন কমিশনার কোনো সিদ্ধান্ত নিয়েছে? সিদ্ধান্ত নেয় না। তো দিন শেষে আসলে আমরা কোনো ধরনের আমরা এনসিপি, আমরা আমাদের জায়গায় স্পষ্ট ছিল, আমরা আমাদের কোনো অবস্থান পরিবর্তন করিনি। নির্বাচন কমিশন তার অবস্থান পরিবর্তন করেছে তার নিজের মতো করে স্বেচ্ছাচারীভাবে। আমরা একই সাথে আপনার যে প্রশ্ন সংস্কার নিয়ে, আমাদের মার্কা নিয়ে আমরা সবসময় একটা অবস্থানে ছিলাম। আমরা এটা বলি না যে আমরা জুলাই সনদে পিয়ার না হইলে আমরা সিগনেচার করব না, আমরা এটা বলি না যে এরপরে কি আবার সিগনেচার করছি, আমরা কি এটা হয়েছে? সারা বছর বললাম পিয়ার না হইলে সিগনেচার করব না, কিন্তু আবার সিগনেচার করছে। বাংলাদেশে এরকম রাজনৈতিক দল আছে না? আবার বলা হয়েছিল কিনা আমরা সিগনেচার করব না কিন্তু অনুষ্ঠানে যাব, আবার গিয়ে আবার সিগনেচার করছে কিনা, আবার সিগনেচার করার পর আবার এটা বলছে কিনা যে আমরা সিগনেচার করছি কিন্তু আবার এটা উঠাই নেব। কিন্তু আমরা শুরু থেকে আমরা আমাদের অবস্থানে স্পষ্ট ছিলাম, সংস্কার নিয়ে, শাপলা নিয়ে আমরা আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা যেটা চাই ভাই, যদি আপনি আমাদের শাপলা বরাদ্দ না দেন, আপনি আমাকে সেটা ব্যাখ্যা দিতে হবে, সেটা আইনগত জায়গা থেকে ব্যাখ্যা দিতে হবে, সেটা রিটেন ব্যাখ্যা দিতে হবে। এটা তো আপনারা দেখেছেন নির্বাচন কমিশনে সেখানে বলছে কেন ব্যাখ্যা, কেন শাপলা দিব না, এটা কোনো ব্যাখ্যা দিব না। এটা কি আপনি এটা কি কোনোভাবে সম্ভব? এটা
মানে আপনার প্রতিষ্ঠান, এটা কি সাংবিধানিক প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান না? জনগণের টাকায় চলছে না, আপনার টাকায় চলছে না? আপনার এই প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত করার দায়িত্ব এটা আপনার না? কিন্তু এই প্রতিষ্ঠান আপনাকে বলছে এই সিদ্ধান্ত আমি কেন নিয়েছি সেটা আমি আপনাকে ব্যাখ্যা দিব না। তো ওই ব্যাখ্যাবিহীন রাষ্ট্র, এটা 5 আগস্টের আগে ছিল, হাসিনা যখন চালাইতো তখন এটা ব্যাখ্যাবিহীন রাষ্ট্র চালাইতো, জবাবদিহিতাবিহীন রাষ্ট্র চালাইতো। কিন্তু 5 আগস্টের পরে এই নির্বাচন কমিশন যদি মনে করে থাকে যে তারা জবাবদিহিবিহীন কোনো একটি সিদ্ধান্ত নিয়ে নেবে আর আমরা সেটাতে মেনে নেব, তাহলে সেটা সম্ভব না। ধন্যবাদ। আর সংস্কারের বিষয়, অবশ্যই আমাদের সংস্কার কার্যক্রমের অগ্রগতি হয়েছে, এখন সেটা বাস্তবায়ন। আমরা কন্টেন্ট, এখানে 2টা বিষয় আলোচনা, একটা হচ্ছে কন্টেন্ট অফ কনসেনসাস নিয়ে কিন্তু একটা পর্যায়ে পৌঁছাইছে আমাদের। এখন যেই বিতর্কটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন প্রসেস অফ জুলাই চার্টার, আমরা কিভাবে সেটা বাস্তবায়ন করব। কন্টেন্ট নিয়ে কিন্তু এই যে ঐক্যমত্য কমিশনের আলোচনা একটা পর্যায়ে আসছে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়া আপনারা দেখেছেন, কেউ বলেছে পরবর্তী সংসদের মধ্য দিয়ে বাস্তবায়ন করবে, কেউ বলেছে গণভোটের মধ্য দিয়ে বাস্তবায়ন করবে, কেউ বলেছে বা আমরা বলছি গণপরিষদ হবে, গণপরিষদ প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে আগামী যে সংসদটা গঠিত হবে তাকে 2টা স্ট্যাটাস দিতে হবে, তাকে এটা গণপরিষদের স্ট্যাটাস দিতে হবে, একই সাথে এটা রুটিন যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট অ্যাক্টিভিটির মধ্যে চলছে। মূলত এখন সংকটের জায়গাটা হচ্ছে সেটি। এবং আমরা এখন একটা গণভোটের যে বিষয়টি, গণভোট একটা অর্ডার হবে, আলোচনা যেটি নিয়ে হচ্ছে না বা যেটি হওয়া প্রয়োজন, যে টেকনিক্যাল বিষয়টা যেটি আলোচনা হওয়া প্রয়োজন, সেটা হচ্ছে এটা অর্ডার জারি করতে হবে, অধ্যাদেশ জারি করা যাবে না, সেটাকে কোনো আপনার কোনো প্রজ্ঞাপন জারি করা যাবে না, কি জারি, একটা অর্ডার জারি করতে হবে, আদেশ। এবং আদেশটা জারি করবে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশ্ন করতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস কোন ক্রাইটেরিয়ায় উনি হচ্ছেন এই আদেশটা জারি করবেন, এই আদেশটা কোন ক্ষমতা বলে? এই ক্ষমতাটা হচ্ছে অভ্যুত্থান। আপনি 106 বিশেষ, আপনি কনস্টিটিউশন 106 দিয়ে সরকার গঠন করছেন না বিশেষ পরিস্থিতিতে, তাহলে এই সরকারের লেজিটিমেসি কোথায়? ঠিক একইভাবে এই অভ্যুত্থানের লেজিটিমেসির কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এই অর্ডারটা জারি করতে হবে। দেখেন জোট বা এই বিষয়গুলো যারা সংস্কারের পক্ষে থাকবে, আমরা তো বলেছি সংস্কারের পক্ষে থাকলে আমরা আমাদের কাছে সাথে আসবে, আমরা তাদেরকে নিয়ে জোট করবো, সিম্পল। সংস্কারের পক্ষে 5 আগস্ট পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটির পক্ষে যারা অবস্থান নেবে, আমরা তাদেরকে নিয়ে আমরা পরবর্তীতে সংসদে যেতে চাই। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা শুনতে পারলেন তারেক রহমান কি বললেন। গণ অধিকার পরিষদের একজন সাংগঠনিক সদস্য ছিল তিনি, এবং এরপর গণ অধিকার পরিষদ থেকে বেরিয়ে এসে নিজে রাজনৈতিক দল শুরু করে, যার নাম দেওয়া হয় আমজনতার দল, এবং সেই আমজনতার দলেরই নিবন্ধন পাওয়ার আশায়, নিবন্ধনের দাবিতে এভাবে অনশনে বসেছে নির্বাচন কমিশনের সামনে তারেক রহমান। তো আপনারা জানাবেন আপনাদের মূল্যবান মতামত, ওপিনিয়ন, আপনারা কি বলতে চান তারেক রহমানের এই অনশন নিয়ে, আপনারা কি বলতে চান? তারেক রহমানের আমজনতার দলকে কি নিবন্ধন দেওয়া উচিত বলে মনে করছেন আপনারা? অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত, ওপিনিয়নটি ব্যক্ত করবেন, জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং হ্যাঁ, একটা কথা বলতে চাই, এভাবে অনুসরণে না বসে তারেকের উচিত একটা নির্বাচন কমিশনের সঙ্গে সুরাহা করা, এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে উচিত তারেককে আশ্বস্ত করা, কোনো যদি ভুল ত্রুটি থেকে থাকে বা কোনো কারণ থাকে সেই কারণ দর্শানো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।